হ্যালো এভরিওয়ান, আমি চিরঞ্জিত দাস, প্রকাশ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা ফিজিক্স 2 আমাদের চ্যাপ্টার 2 এর রচনামূলক প্রশ্নের যে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে যে 6 আলফা ইকুয়াল 3 বেটা ইকুয়াল টু 2 গামা, এই প্রমাণটি করব। তাহলে চলো শুরু করা যাক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তকার বস্তুটির বস্তুটির দৈর্ঘ্য a1 এবং প্রস্থ b2। তাহলে এই যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দৈর্ঘ্য এবং প্রস্থ a1 আর b2 হয়, তাহলে আমরা এটির ক্ষেত্রফল কি লিখতে পারি, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা ধরে নিই যে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল ধরে নিলাম ক্ষেত্রফল S1 ইকুয়াল টু কি হবে, এই যে A1 এবং B2 আছে এই দুটোর গুণফল। তাহলে লিখতে পারি A1 আর B1। আবার সেম আমরা যখন T ডিগ্রি পর্যন্ত নিয়ে গেছিলাম তখন যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়েছিলাম ওইটারও আমরা ক্ষেত্রফল নিয়ে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে আবার T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তকার বস্তুটির দৈর্ঘ্য a2 এবং প্রস্থ ইকুয়াল টু b2। অতএব এর যে ক্ষেত্রফল, আমরা যখন t ডিগ্রি পর্যন্ত নিয়ে গিয়েছি তখন এর যে ক্ষেত্রফল এটিকে আমরা s2 দ্বারা লিখতে পারি। অতএব লিখতে পারি যে ক্ষেত্রফল s2 ইকুয়াল টু a2 b2। প্রথমটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, দ্বিতীয়টিকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো এখন আমরা s1 আর s2 পেয়ে গিয়েছি। এখন যদি আমরা আমাদের যে প্রমাণ করতে বলেছে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটি প্রমাণ করতে বলেছে, এই দুইটা আছে। তাহলে আমরা ওই যে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্র আছে ওইখান থেকে আমরা কি লিখতে পারি। তাহলে আমরা লিখবো যে এখন আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক যদি আমাদের আলফা হয়, আলফা, এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি আমাদের বেটা হয়, এই যে এই বেটা, তাহলে আমরা এই যে আমাদের যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর বেটা প্রসারণ যে গুণাঙ্ক এর যে সূত্র আছে ওই সূত্র থেকে আমরা লিখতে পারি যে আমাদের a2 ইকুয়াল টু a1 ইন্টু 1 প্লাস আলফা টি। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আবার আমাদের যে একইভাবে আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্র সেখান থেকেও আমরা আমাদের যে b2 টা পেয়েছিলাম, ওই b2 ইকুয়াল আমরা লিখতে পারি b2 ইকুয়াল টু b1 ইন্টু 1 প্লাস আলফা টি। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এবার আমরা আমাদের যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর যে সূত্রটা জানি ওইখান থেকে আমরা লিখতে পারি, আমাদের ক্ষেত্র s1 আর s2 না, ওইখান থেকে আমরা লিখতে পারি যে s2 ইকুয়াল টু s1 ইন্টু 1 প্লাস বেটা টি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এখন আসো আমরা এই যে 3 এবং 4 নম্বর সমীকরণ পেয়েছি, এটার যদি গুণফল করি, মানে a2 আর b2 যদি আমরা গুণফল করি, দেখো তাহলে আমরা এই যে s2 পাই না। এখন আমরা ওই দুটির গুণফল করব। তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের যে a2 মানে a2 আর b2 মানে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর যে সমীকরণটি রয়েছে, অতএব আমরা লিখতে পারি যে 3 ও 4 নং
সমীকরণ গুণ করে পাই গুণ করে কি পাই, এই যে a2 এবং b2, যে প্রথমে পাই আমরা a2 b2 ইকুয়াল টু, এখন এই দুইটা যদি গুণ করি তাহলে a1 আর b1 গুণ আকারে বসবে, a1 b1, আর এই দুইটা দেখো, এই দুইটা বলে একদম সেম, যে 1 প্লাস আলফা টি আর 1 প্লাস আলফা টি। এখন এই দুইটা একই রাশিতে যদি আমরা গুণ করি তাহলে আমরা ওইটার মাথায় আমাদের যে পাওয়ার হোল স্কয়ার আকারে লিখতে পারি না, আমরা সেটাই লিখবো, যে 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। দেখো আমরা a2 b2 আবার কি জানি, যে আমাদের যে s2 এর মান ওইটাই a2 b2 না, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, যে a2 b2 ইকুয়াল টু s2, আর a1 b1 যেটা আমরা পেয়েছিলাম, এই যে আমাদের s1, এখানে আমরা s1 বসিয়ে দিতে পারি না, তাহলে আমরা লিখতে পারি যে s1, আর আমাদের এই পাশে যেটা রয়েছে ওইটা ওইভাবেই রেখে দিতে পারি, 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। এটা আমরা 5 নম্বর, এটা আমরা 6 নম্বর সমীকরণ দিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা 6 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ যদি আমরা সমান ভাবে ধরি, মানে দেখো এখানেও আমরা s2 এর মান পেয়েছি, 5 নম্বরেও দেখো আমরা x2 এর একটা মান পেয়েছি, তাহলে আমরা এই যে মানটা এবং এই যে মানটা s2 এর, এই দুটো সমান লিখতে পারি না, কারণ এটাও আমাদের s2, এটাও আমাদের s2। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখন 5 নং ও 6 নং সমীকরণ হতে পাই এই s2 ইকুয়াল s2, তাহলে আমরা লিখতে পারি যে s1 ইনটু 1 প্লাস বেটা টি ইকুয়াল টু s1 ইনটু 1 প্লাস আলফা টি তার হোল স্কয়ার। দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা এই s1 আর এই s1 বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটা ইকুয়াল এটা পেয়ে যায় না, তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস বেটা টি ইকুয়াল টু 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। দেখো এখন আমরা লিখতে পারি 1 প্লাস বেটা টি ইকুয়াল টু, আমরা এই জায়গায় যদি আমাদের যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে ওইটা দিতে পারি, দেখো সেইটাই পড়েছে, যে আমরা যদি এটিকে b ধরি এবং এটিকে a ধরি তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1 স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 1 ইনটু আলফা টি প্লাস b স্কয়ার আলফা টি এর হোল স্কয়ার। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের এই পাশেও এক রয়েছে, এই পাশেও এক রয়েছে, উভয় পক্ষ থেকে আমরা এক বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি বেটা টি ইকুয়াল টু যে 2 আলফা টি প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার ইনটু টি স্কয়ার। আচ্ছা, এখন এই আলফার মানে আমরা জানি অতি ক্ষুদ্র, আর অতি ক্ষুদ্রের সাথে যখন একটা অতি ক্ষুদ্র মানের গুণ করা হয় তখন সেটি আরো ক্ষুদ্র হয়ে যায়, তাই এখানে যে অতি ক্ষুদ্র মানটি এটা বিবেচনা করা হয় না, এজন্য আমরা আলফা স্কয়ার প্লাস ইনটু টি স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। দেখো তোমাদের বোঝার সাথে লিখে দিচ্ছি যে ধরলাম আমরা আমাদের একটা 0.2 একটা অতি ক্ষুদ্র মান, তার সাথে মানে এটার হোল স্কয়ার যদি করি মানে তার সাথে আবার যদি 0.2 গুণ করি তাহলে আমরা পাই 0.04। তার মানে হলো যে আমরা যদি দুইটি অতি ক্ষুদ্র সংখ্যারে যদি আমরা গুণ করি তাহলে আমরা আরো তার থেকে আরো অতি ক্ষুদ্র একটি সংখ্যা পাই, এজন্য এটি বাদ দেওয়া যায়। দেখো এখন এই যে লাইন বিটা টি ইকুয়াল টু 2 আলফা টি প্লাস আলফা টি এর স্কয়ার, এখান থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি, যে বিটা টি ইকুয়াল টু 2 আলফা টি না, আর এটা যদি বাদ দিয়ে দিই, এখন আমরা দেখো উভয় পক্ষে আমার এই টি আর এই টি আছে, টি বাদ দিয়ে দিলে আমরা পাই বেটা ইকুয়াল টু 2 আলফা। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
আয়তকার ঘনবস্তুটির আয়তকার ঘন বস্তুটির আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a1 প্রস্থ b1 এবং উচ্চতা c1। তাহলে আমরা এই স্বাভাবিক যে তাপমাত্রা মানে 0 ডিগ্রি যে তাপমাত্রাটা আমরা নিয়েছি ওই তাপমাত্রার আয়তনটা আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি অতএব আয়তন ইকুয়াল টু আয়তন ধরলাম আমি এটি প্রথম আয়তন, এর জন্য b1 ইকুয়াল টু a1 b1 c1 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আবার আমরা যখন t ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে গিয়েছিলাম তখন আমরা কি লিখতে পারি যে t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বস্তুটির ওই আয়তাকার ঘন বস্তুটির ওই আয়তাকার ঘন বস্তুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য a2 প্রস্থ b2 এবং উচ্চতা c2। তাহলে আমরা এই যে t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তাকার ঘনবস্তুটির আয়তন কি লিখতে পারি যে অতএব আয়তন v2 আমরা b1 ধরেছিলাম এটা এজন্য এটি v2 ধরলাম v2 ইকুয়াল টু a2 b2 c2 এই না। এখন দেখো আমাদের এই জায়গায় চেয়েছে যে আমার যে তোমার আয়তন প্রসারণ যে গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক এর মধ্যে সম্পর্কটা আমাদের চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি যে এখন আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আমরা পাই দেখো আমরা আমাদের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক যে সূত্র এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে সূত্র ওই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা প্রথমে যদি আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্র ওইটা দেখি তখন আমরা কি লিখতে পারি যে a2 ইকুয়াল টু a1 ইন্টু 1 প্লাস আলফা টি এবং b2 ইকুয়াল টু b1 ইন্টু 1 প্লাস আলফা টি। আবার c2 ইকুয়াল টু লিখতে পারি c1 ইন্টু 1 প্লাস আলফা টি। আবার দেখো আমাদের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক যে সূত্রটা আছে ওইখান থেকে দেখো আমরা লিখতে পারি যে v2 ইকুয়াল টু v1 ইন্টু 1 প্লাস গামা টি। এবং প্রথমটা যদি আমরা 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টা 2 নম্বর সমীকরণ, তৃতীয়টা 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর, এটা 5 নম্বর এবং এটা 6 নম্বর সমীকরণ নিই। তাহলে আমরা কি করতে পারি? এখন দেখো আমাদের এই জায়গায় যে আমাদের নির্ণয় করতে বলেছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এটি কি করে বের করতে পারি? এখন আমাদের যদি দুটোর মধ্যে সম্পর্ক করতে হয়, দেখো আমরা যদি প্রথমে a2 b2 এবং c2 এই তিনটি গুণ করি তাহলে আমরা বলো b2 পাই। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি যে 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার গুণ করে পাই। 3 গুণ 4 গুণ 5 হতে পাই তাহলে আমরা এই তিনটি যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি না a2 b2 c2 যে a2 b2 আর c2 ইকুয়াল টু এই তিনটিও গুণ করব কারণ তিনটেই আমাদের গুণ সম্পর্কের। তাহলে কি লিখতে পারি যে a1 b1 c1
দেখো এই তিনটি যদি আমাদের গুণ সম্পর্কে হয় আর তিনটা যদি আমাদের একই রাশি হয়, তাহলে আমরা শুধু এই রাশিটা লিখে এর মাথায় কিউব দিলে আমাদের তিনবার গুণ করা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস আলফা টি তার কিউব। দেখো এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, যে আমাদের দেখো a2 b2 আর c2 এই তিনটি গুণ আকারে আছে। এই তিনটির মান দেখো আমরা লিখেছিলাম আমাদের v2, তাহলে আমরা এই জায়গায় বসাতে পারি v2। আবার একইভাবে দেখো a1 b1 আর c1 এই তিনটি গুণ করে আমরা পেয়েছিলাম v1, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি v1। আর এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম 1 প্লাস আলফা টি এর কিউব। এখন দেখো আমরা এটিকে যদি আমরা আমাদের 7 নাম্বার সমীকরণ দিই, তখন আমরা কি লিখতে পারি? দেখো এই যে 7 নাম্বার সমীকরণের এই যে v2 আছে, আমরা v2 এর মান একটা নির্দিষ্ট মান পেয়েছি। আবার দেখো আমাদের 6 নাম্বার সমীকরণ আছে, সেখানে v2 এর একটা নির্দিষ্ট মান পেয়েছি। এখন দুইটা যদি v2 হয়, তাহলে আমরা এইটা ইকুয়াল এইটা লিখতে পারি না, কিংবা এইটা ইকুয়াল এইটা। তাহলে দেখো আমরা লিখতে পারি যে 6 ও 7 নং হতে পাই কি পাই, যে আমাদের v1 ইন্টু 1 প্লাস গামা টি ইকুয়াল টু এই যে এটা v1 ইন্টু 1 প্লাস আলফা টি তার কিউব। এখন দেখো উভয় পক্ষে আমার এই v1 আছে, এখানেও v1 আছে, উভয় পক্ষ থেকে আমি v1 বাদ দিয়ে দিতে পারি। তাহলে এর পাশে থাকে আমার 1 প্লাস গামা টি ইকুয়াল টু, এখন দেখো এই জায়গায় আমাদের এইটাকে যদি আমরা a ধরি, এইটাকে যদি b ধরি, তাহলে আমাদের a প্লাস b হোল কি এর সূত্র পড়ে গেছে। তাহলে আমরা এখন a প্লাস b হোল কি এর সূত্র দিই যে 1 কিউব প্লাস 3 a স্কয়ার, 1 এর স্কয়ার করলে 1 ই হয়, তাই 1 ই বসিয়ে দিলাম 3 ইনটু a ইনটু b, যে b হলো আলফা টি প্লাস 1 a কিউব 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার। তাহলে 3 ইনটু 1 ইনটু এই যে আলফা টি তার স্কয়ার, আলফা টি তার স্কয়ার প্লাস বি কিউব, আমাদের বি হলো আলফা টি, তাহলে আলফা টি এর কিউব। দেখো এখানে আমাদের এই যে আলফা টি রয়েছে, এটা যদি আমরা স্কয়ার করি, তাহলে মানে একটা ক্ষুদ্র মানকে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমরা আরেকটি তার থেকে ক্ষুদ্র মান পাই। এখন এই জায়গায় এত ক্ষুদ্র মান পাওয়া যাবে যে এটা গণনা না করলেও চলে, এই জন্য আমরা এই যে আলফা টি স্কয়ার আর আলফা টি কিউব এটা না মানে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এ পাশে আবার 1 রয়েছে, এ পাশে 1 রয়েছে, 1 বাদ দিয়ে দিলাম, তাহলে এ পাশে পড়ে থাকে আমার গামা টি ইকুয়াল টু, এই জায়গা থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার থাকে আর 3 আলফা টি, আর এই দুইটার মান অতি ক্ষুদ্র বাদ দিয়ে দিয়েছি, তাহলে ওর পাশে পড়ে থাকে 3 আলফা টি। দেখো উভয় পক্ষ থেকে যদি আমি এই টি বাদ দিই, তাহলে আমি লিখতে পারি গামা ইকুয়াল টু 3 আলফা। এখন যদি আমরা যে আমাদের বেটা ইকুয়াল 2 আলফা কে যদি x ধরি এবং গামা ইকুয়াল 3 আলফাকে যদি আমরা y সমীকরণ ধরে নিই, তাহলে আমরা কি লিখতে পারি আমাদের এই প্রমাণের স্বার্থে? দেখো আমরা যদি প্রথমে আমাদের যে x নম্বর সমীকরণ আছে একে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে দেখো আমরা 3 বেটার মান পেয়ে যাচ্ছি, মানে 3 বেটা পেয়ে যাচ্ছি। আবার যদি আমরা আমাদের যে y নম্বর সমীকরণ আছে তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো আমরা তোমার 2 গামা এটি পেয়ে যাচ্ছি। এখন আমাদের 6 আলফা এটি নিয়ে তো প্রশ্ন, যে যখন আমরা দেখো প্রথমটাকে আমরা 3 দ্বারা গুণ করব, তখন এখানে আমরা 6 আলফা পেয়ে যাচ্ছি। আবার আমরা যখন দ্বিতীয়টাকে 2 দ্বারা গুণ করব, তখন আমরা এখানে 6 আলফা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই যে 6 আলফা ইকুয়াল সমান আছে, তাহলে এই দুইটা যদি সমান হয়, তাহলে আমরা এই দুইটাও পরস্পর সমান লিখতে পারি। তাহলে চলো করি যে এখন x নং সমীকরণকে আমরা গুণ করব 3 দ্বারা এবং y নং সমীকরণকে, সরি তোমরা এখানে x নং সমীকরণ এবং y নং সমীকরণ না দিয়ে তোমরা যে কোনো একটি র্যান্ডম মানে তোমার যে আলফা নিউমেরিক যে কোডগুলো আছে ওইগুলো ইউজ করবা। ধরলাম আমি এটি xi এবং এটি ধরলাম xii, তাহলে আমরা এখানে লিখবো xi এবং এই জায়গায় লিখি xii। এখন এই দুইটা সময় xi কে আমি 3 দ্বারা গুণ করেছি এবং xii কে আমরা 2 দ্বারা গুণ করব, যে 2 দ্বারা x নং কে 2
দ্বারা গুণ করে পাই। দেখো এখন এই xi কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই, যে 3 বেটা ইকুয়াল টু 6 আলফা। আর যদি আমরা এই x ডাবল i কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি 2 গামা ইকুয়াল টু 6 আলফা। অর্থাৎ আমরা লিখতে পারি না, দেখো আমাদের এই দুইটি 6 আলফা সমান হয়ে গেছে। এখন এই দুইটি যদি আমাদের সমান হয় তাহলে এই দুইটিও আমাদের পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি একবারে যে 6 আলফা ইকুয়াল টু আমাদের যে প্রমাণে যে চেয়েছে যে আগে 3 বেটা চেয়েছে, এজন্য 3 বেটাই লিখলাম, যে 3 বেটা ইকুয়াল টু 2 গামা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত।